গাজীপুরের সাংবাদিক হত্যার ঘটনায় আটক ৫, অপরাধীদের ধরতে অভিযানে পুলিশ, দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন। মুক্তিযুদ্ধে জনগণের আত্মদান ভোলানোর চেষ্টায় জামাত, ভোটে দেরি করতে পিআর পদ্ধতি দাবি, মন্তব্য হাফিজের। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ১ বছরের সরকারের অন্যতম সাফল্য, আইন শৃঙ্খলায় ব্যর্থতা দেখছেন বিশ্লেষকেরা। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে দলগুলোর সঙ্গে আবারও বসবে ঐকমত্য কমিশন, আলোচনা হবে বিশেষজ্ঞদের সঙ্গেও। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে কাল পর্যন্ত, ৩ বিভাগে ভারী বর্ষণ, খাগড়াছড়ি নোয়াখালীতে পানিবন্দী অনেকে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি মাহমুদ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে জড়িতদের সিসিটিভির ফুটেজে শনাক্ত করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে এই ঘটনায়। এদিকে আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পিটিয়ে আহত করার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান ছিলেন তিনি। একটি ঘটনার ভিডিও ধারণের জেরে এ হত্যাকাণ্ড বলে জানা গেছে। চান্দনা চৌরাস্তায় এক নারী ও তার চক্রের সদস্যরা এক ব্যক্তিকে টার্গেট করেন। উৎপেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এ সময় সাংবাদিক তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে চক্রের সদস্যরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে শনাক্ত করা হয়েছে জড়িতদের। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। এদিকে বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার ঘটনায় মামলা করেছেন তার মা আনোয়ারা বেগম। সাংবাদিক তুহিনকে হত্যা এবং সৌরভের উপর হামলার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। দ্রুততম সময়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রতিবাদে কিশোরগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায়ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানবো, গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, যে ৫ জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তারা কি আসলে তাদের ছবি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কিনা, আর এই ঘটনায় পুলিশ কি বলছে, এর পেছনে কি কি কারণ খুঁজে পেয়েছে এখন পর্যন্ত? কারণের কথা যদি বলি, যে পুলিশের ভাষ্য হচ্ছে যে গতকাল চান্দনা চৌরাস্তা এলাকায় একজন নারী একজন পুরুষকে টার্গেট করে একটি চক্র তাকে ট্রেপে ফেলার জন্য চেষ্টা করেন, এবং এক পর্যায়ে ওই পুরুষ ব্যক্তিটি প্রতিবাদ করে ওই নারীকে থাপ্পড় দেন, এবং এই ঘটনার জেরে তার যে সঙ্গী আছে, উঠতে ছিলেন, তারা এসে চাপাতি দিয়ে ওই বাদশা মিয়ার নামে ওই ব্যক্তিকে এলোপাথারি কুপান এবং তাকে ধাওয়া দেন। তিনি যখন দৌড়ে যাচ্ছিলেন এবং সন্ত্রাসীরা তাকে কুপাচ্ছিল, সেই চিত্র ধারণের জন্য সাংবাদিক তুহিন সেখানে ভিডিও ধারণ করতেছিলেন, এবং এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ধাওয়া দেয়, এবং তিনি যখন একটি দোকানে ঢুকে যান, তখন সেই দোকানে ঢুকেই সন্ত্রাসীরা কিন্তু তাকে এলোপাথারি কুপিয়ে সেখানে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আমরা পুলিশের থেকে যেটি জেনেছি যে এই ঘটনায় ইতিমধ্যে যারা শনাক্ত হয়েছেন তাদের বিস্তারিত পরিচয় তারা এখনো বলেননি, তবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় বা কি এই ব্যাপারে কতটুকু সম্পৃক্ততা রয়েছে সেই ব্যাপারে কিন্তু পুলিশ কোনো কথা বলেনি। তারা বলছেন যে এটি জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তাদের থেকে যদি কোনো ধরনের যে মামলাটি হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তাদের বা এই খুনের ব্যাপারে তাদের
থেকে যদি কোনো তথ্য পাওয়া যায়, সেই তথ্যর জন্যই মূলত তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, এরকম দাবি করছেন পুলিশ। এবং আপনি জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা, তাদের সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা? দেখুন, যাদেরকে ৫ জন আটক করেছে পুলিশ, এই মুহূর্তে আসলে তাদের বিস্তারিত আমরা কিছুই জানতে পারিনি। যেহেতু নামাজের সময় অনেক পুলিশ সদস্য এই নামাজের জন্য ব্যস্ত রয়েছেন। আমরা এখানে এডিশনাল যে পুলিশ কমিশনার আছেন, তার সঙ্গে মোবাইলে যোগাযোগের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে পাইনি, বা পুলিশ সদস্যের সাথে এই বিষয়টি নিয়ে আসলে যোগাযোগ করার পরেও বিস্তারিত তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। শুধুমাত্র তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, এরকম তথ্য আমরা পেয়েছি। এবং এই যে ঘটনার গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে টঙ্গী রেল স্টেশন রোডের এলাকায় একটি ব্যাগ থেকে মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সেই ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ানো গন্ধ পায় তারা। এরপর মুখ খুলে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে জামাত ইসলামী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামাত ইসলামী কথা শুনে জনগণ অবাক হচ্ছে বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন। বলেন, মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টায় দলটি। গত 1 বছরেও পুলিশ বাহিনীকে ন্যূনতম সংস্কার করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। বলেন, এ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া প্রায় অসম্ভব। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসেই শেখ হাসিনা পরিকল্পনা করছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান হাফিজউদ্দিন আহমেদ। 47 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি, 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন ও নির্বাচন সহ কিছু মৌলিক সংস্কারে ঐকমত্য অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য বলছেন বিশ্লেষকেরা। এছাড়াও বিদেশি ঋণ শোধ, রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকে শৃঙ্খলা ফেরানো সহ অর্থনীতিতে কিছু সফলতা ম্লান করেছে আইন শৃঙ্খলার অবনতি। প্রশাসন ঢেলে সাজাতে না পারাও সরকারের একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের অবসানের পর গত বছরের এই দিনে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 3 দিন সরকারবিহীন রাষ্ট্রের সামনে তখন চ্যালেঞ্জ অনেক, বিশেষ করে জনগণের প্রতিপক্ষ বানানো পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা ও লুটপাটের অর্থনীতিকে সঠিক পথে ফেরানো। এগুলোতে আশানুরূপ সাফল্য এলেও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না বিশেষজ্ঞরা। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা জায়গার মধ্যে ওনাদের নজরটা ছিল খুবই কম, মানে খুবই একদম নেগলিজেবল অবস্থায় ছিল। এতে করে যেটা হয় কি, যে শিক্ষা এবং স্বাস্থ্য পৃথিবীর মধ্যে কোনো কিছুই টেকসই হয় না যতক্ষণ পর্যন্ত শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়া হয়। দায়িত্ব নেয়ার পরই 5 শতাধিক দাবি দেওয়ার আন্দোলনের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। ফলে সরকারের স্থিতিশীলতা আসতে সময় লাগে অন্তত 6 মাস। পতিত আওয়ামী লীগ ও দেশ বিদেশে তাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সরকারের সবচেয়ে বড় সাফল্য বলছেন বিশেষজ্ঞরা। ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে, এটা হলো প্রথম আমাদের প্রাপ্তির জায়গাটা। দেশে আমরা কিছু বড় পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, সেই পরিবর্তনের মধ্যে কিছু কিছু পরিবর্তন ইতিমধ্যে হয়েছে, কিছু পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে।
অন্তর্বর্তী সরকার 1 বছরেও প্রশাসনকে ঢেলে সাজাতে পারেনি বলে স্বৈরশাসনের সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। সরকারের নিয়োগের ব্যাপারটা যে সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে হওয়া দরকার ছিল যারা অ্যাক্টিভলি কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে গত 15 বছর। কিন্তু দেখা গেছে যে সরকার এমন কাউকে পদায়ন করেছে, এমন যারা পদে বসেছে তারাও আবার আগের সেটআপকে অনেক ক্ষেত্রে রেখে দিয়েছে 50-60%। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে প্রশাসনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেকটা জিনিসই সিরিয়াসলি নিচ্ছি, যে অভিযোগই উঠছে আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং আমরা দেখছি যে এটা কতটা মানে এই পুরো জিনিসগুলো অ্যাড্রেস কীভাবে করা যায়। জরুরি রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার এই সরকারের বাকি মেয়াদেই বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা, যার ধারাবাহিকতা নির্বাচিত সরকারের আমলেও দেখতে চান তারা। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহু আন্দোলনের মধ্য দিয়ে 1 বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। এর মাঝেই সংস্কার উদ্যোগ, অর্থনীতি পুনরুদ্ধার, বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। সবশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় সফলতা। এসব প্রশংসার দাবিদার উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, সংস্কার প্রক্রিয়া চালিয়ে নিতে নির্বাচিত সংসদের হাতেই দ্রুত শাসনভার দেওয়া উচিত। তারা মনে করেন নানা কারণে নষ্ট হওয়া জুলাই ঐক্য ফিরিয়ে আনা সম্ভব নয়। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের 3 দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2024 সালের 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন উপদেষ্টারা। ঠিক সেই সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়। তাই দায়িত্ব নেয়ার পর সরকারের প্রধান কাজ হয় শৃঙ্খলা ফেরানো। তবে এ কাজ কঠিন হয়ে ওঠে একের পর এক আন্দোলনে। এর মাঝেই পুলিশ, দুদক সহ বিভিন্ন সংস্থা এবং রাষ্ট্রের মৌলিক বিষয় সংস্কারে নজর দেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় আলাদা কমিশন। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাত ও অর্থনীতি পুনরুদ্ধারও হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মাথা ব্যথার কারণ হয়। বিশ্লেষকরা বলছেন, সংস্কার সহ সরকারের অনেক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে এসব প্রক্রিয়া চালিয়ে নিতে নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে বলেও মত তাদের। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আরেকটু আকাঙ্ক্ষা হচ্ছে যেটা হচ্ছে বিচার ব্যবস্থা, বিচার করা। বিচারটাও একটা চলমান ব্যবস্থা, ফলে এটি চলমান থাকবে এবং পরবর্তী সরকারের সময়ও এই কাজগুলো সম্পন্ন হবে বলে আমরা মনে করি। কারণ নির্বাচিত সরকার ছাড়া বর্তমান সরকারের পক্ষে পরিপূর্ণভাবে সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। 1 বছরে নানা অপরাধ ও মবের ঘটনা সরকারের উপর মানুষকে অনেকটা হতাশ করেছে বলেও মনে করেন বিশ্লেষকরা। বলেন, ক্ষতিগ্রস্ত জুলাই ঐক্য আর ফিরিয়ে আনা যাবে না। একটা নিরাপদ বাংলাদেশ গড়বার একটা প্রত্যয় কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে ছিল, কিন্তু আমরা দেখেছি গত বছরে এই সরকার নিরাপদ বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছে। এখনো পর্যন্ত মব ভায়োলেন্স চলছে, মব সন্ত্রাস চলছে। সরকারের দায়িত্বশীল কেউ কেউ কখনো কখনো সেই মব ভায়োলেন্স এবং মব সন্ত্রাসকে প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করবার চেষ্টা করেছে। সেটিও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। বিশ্লেষকরা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে সব সমস্যার দ্রুত সমাধান না হয় অসন্তোষ বাড়ছে মানুষের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 1 বছরে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বিতর্কিত বিচারকদের সরিয়ে দেয়া, বিচারিক নিয়োগ ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধে আইন প্রণয়ন, মানবতা বিরোধী অপরাধের বিচারসহ নানা কার্যক্রম দৃশ্যমান। তবে বিচার কাজে গতি না বাড়ায় এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় না হওয়ায় হতাশ আইনজীবীরা। অন্তর্বর্তী সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই শুরু হয় বিচার বিভাগে পরিবর্তনের তোড়জোড়। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া উচ্চ আদালতের বিচারপতিদের পদত্যাগ আর রদবদলের পাশাপাশি কমিশন করে বিচার বিভাগ সংস্কারের নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 1 বছরে মামলা জট কমানো, হয়রানি বন্ধ, বিচারক নিয়োগ সহ 9 ধরনের আইন সংস্কার করা হয়েছে। 15,000-এরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। প্রত্যাহার হয়েছে জুলাই আন্দোলনকারীদের নামে 700-র বেশি মিথ্যা মামলা। পাশাপাশি হাইকোর্ট ও আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ, ট্রাইব্যুনাল পুনর্গঠন, সারা দেশে 5,000-এরও বেশি আইন কর্মকর্তা নিয়োগ এবং সাধারণ মানুষের বিচার পেতে শক্তিশালী করা হয়েছে লিগ্যাল এইড শাখা। এতে বিচারে অনেক পরিবর্তন আসছে। প্রধান বিচারপতি
যার নেতৃত্বে বিচার বিভাগ চলছে, উনি অত্যন্ত সৎ ব্যক্তি সম্পন্ন মানুষ। দলবাজি করতে যেসব বিচারপতি বা বিচারক তাদেরকে অনেকে অব্যাহতি দিচ্ছে অভিযোগে, সেটা আমি মনে করি অর্জন। এটা এক্সাম্পলের হইতে পারে ভবিষ্যতে। আইনজীবীরা বলছেন সরকার নানা উদ্যোগ নিলেও বিচার কাজে কাঙ্ক্ষিত গতি আসেনি। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এখনও রয়ে গেছে নানা প্রতিবন্ধকতা। তবে আগের সরকারের মতো অতটা নিয়ন্ত্রিত নয় বিচার বিভাগ। এই বিচার বিভাগ একদমই দলীয় ছিল, কমপ্লিটলি, এবং উপরের আদেশ নিষেধে এটা চলতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। শপথবদ্ধ আওয়ামী লীগের ছিল, সেটার একটা পরিবর্তন ঘটেছে। আর যদি প্রাপ্তি আর প্রত্যাশা পরিবর্তনের পরে রেজাল্টেন্টটা কি, সেটাতে আমি হতাশ। লক্ষণীয় যেটা এবং যেটা দুঃখজনক সেটা হলো প্রচুর পরিমাণে আপনার মিথ্যা মোকদ্দমা হয়েছে। সবচেয়ে আমাদের জন্য অ্যালার্মিং যেটা সেটা হলো যে বিশেষ করে আমি নিম্ন আদালতের কথা বাদই দিলাম, আমাদের এই যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশনে এখানে হাজার হাজার কেন আমার মনে হয় লক্ষ লক্ষ মামলা পেন্ডিং। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সত্যিকারের আলাদা করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে জানান আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 বছরে রপ্তানি, প্রবাসী আয়, মূল্যস্ফীতির মতো সূচকে উন্নতি হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতনও ঠেকানো গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সবচেয়ে বেশি প্রত্যাশিত অর্থনৈতিক সংস্কার উপেক্ষিত বলে মত তাদের। যদিও অর্থ উপদেষ্টা বলছেন সংস্কার শুরু হয়েছে, যা পরবর্তী সরকারকে অব্যাহত রাখতে হবে। 3 বছরে $18 বিলিয়ন কমে গত বছর জুলাই মাসে রিজার্ভ নামে 30 বিলিয়নের নিচে। তার আগে ডলার সংকটে 1.5 বছরে টাকা দর হারায় 30 ভাগ। সেই সঙ্গে আমদানির সক্ষমতা কমায় 2 বছরে চড়া মূল্যস্ফীতি বাজারে। গত বছর জুলাই মাসে 16 বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় 14.10%। নামে বেনামে ঋণে খেলাপি হয় ব্যাংক খাতের কয়েক লাখ কোটি টাকা, যদিও নানা অপকৌশলে তা আড়াল করার চেষ্টা করা হয়। 2020-21 অর্থ বছরের পর হুন্ডির চাপে $24 বিলিয়ন ছুঁতে পারেনি প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন আওয়ামী শাসনের শেষ কয়েক বছর অর্থনীতির মূল সূচকগুলো নিম্নমুখী ছিল, যার কয়েকটি ইতিবাচক ধারায় ফিরেছে গত 1 বছরে। রপ্তানি খাত, রেমিটেন্সে আমরা একটা প্রবৃদ্ধি দেখেছি, মূল্যস্ফীতি কমানোর একটা ট্রেন্ড আমরা দেখছি। ফরেন রিজার্ভও আমরা যেরকম একটা ফল দেখছিলাম আগের সরকারের আমলে, তাকে একটা ব্রেক দেওয়া গেছে। ব্যক্তি খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কোনো সুস্পষ্ট কোনো কর্মসূচি দেখিনি। রাজস্ব খাতে দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থাপনায় কর জিডিপি অনুপাত 7% ঘরে। এনবিআরের পাশাপাশি ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি খাত সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে বড় প্রত্যাশা পূরণ হয়নি। বিভিন্ন সংস্কারের যে প্রস্তাবনাগুলো ছিল, আমরা গত 1 বছরে আসলে সেই সংস্কারের প্রস্তাবনা নিয়ে সরকারের মধ্যে সেরকম আগ্রহ দেখিনি এই সংস্কার প্রস্তাবনাগুলো কীভাবে বাস্তবে কার্যকর করা যেতে পারে। আমার কাছে এটা মনে হয়েছে এই জায়গাটা একটা মিসড অপরচুনিটি হয়েছে। যদিও অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদদের বক্তব্য মানতে নারাজ। তিনি বলছেন আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে 15 বছরের বিশৃঙ্খলা অনিয়ম 1 বছরে দূর করা অসম্ভব। কিছুটা আমরা চেষ্টা করছি সংস্কার করতে, চেষ্টা কঠিন না। 15 বছরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের যে সংস্কারের সংগ্রামটা কিছু কিছু করছি, কিছু কিছু আমরা রেখে যাব পরবর্তী সরকারের জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ব্যবসার পরিবেশ উন্নয়ন সহ আর্থিক খাতের আরও সংস্কার দৃশ্যমান হবে বলে জানান নীতি নির্ধারকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পাশাপাশি কমিশন এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। এ প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। পরে তিনি বলেন, প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62টি রাজনৈতিক ঐক্যমত্য অর্জিত হয়েছে। দ্বিতীয় পর্বের সংলাপে গুরুত্বপূর্ণ 20টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়। সেখানে 11টি বিষয়ে সব দলের সমর্থনে জাতীয় ঐক্যমত্য এবং বাকি 9টি বিষয়ে অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। আগামীকাল জাতীয় পার্টির 10ম সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চূন্য। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 31 জুলাই থেকে আদালতের আদেশে জিএম কাদেরের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, তার পক্ষে কোনো আপিলও করা হয়নি। সব আইন মেনেই কাউন্সিল করা হচ্ছে দলের গঠনতন্ত্র অনুযায়ী। চেয়ারম্যান দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে কো চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করবেন, তাই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানান আনিসুল ইসলাম। জিএম কাদেরকেও কাউন্সিলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি যত ঐক্যবদ্ধ হবে ততই শক্তিশালী হবে। আমাদের পার্টির যারা ভিন্ন মত পোষণ করছেন তাদের সকলকে বলবো, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই পার্টিটাকে শক্তিশালী করি। আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমরা সেই ভবিষ্যতের জন্য কাজ করি। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে, বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বাড়ানো হচ্ছে পেঁয়াজ, আদা, মুরগির দাম। সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। ডেঙ্গুতে এবার ঢাকার সঙ্গে বাড়ছে জেলা শহরে মৃত্যু। প্রকোপ বাড়লে তাৎক্ষণিকভাবে যাচ্ছে গবেষক দল। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আগামীকাল পর্যন্ত থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ 7 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 8.4 মিলিমিটার। আর সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সীতাকুণ্ডে 93 মিলিমিটার। কম বেশি বৃষ্টিপাতের প্রবণতাটা অব্যাহত থাকবে। বর্তমান যে সিচুয়েশন, এটার পরবর্তীতে দেখা যাবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। আর এ মাসে যেহেতু ধীরে ধীরে দিনের ব্যাপ্তিটা বৃদ্ধি পাচ্ছে, দিনের লেন্থটা বৃদ্ধি পাচ্ছে, দেখা যাবে যে ধীরে ধীরে টেম্পারেচারটা রাইজ করতে থাকবে। খাগড়াছড়ি ও নোয়াখালীর বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের পানিবন্দী অবস্থায় দিন কাটছে। কাপ্তাই লেকের পানি বাড়ায় 4 দিন ধরে পানিবন্দী খাগড়াছড়ির মহালছড়ির 6 গ্রামের 200 পরিবার। স্থানীয়রা জানায়, সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া, কাপ্তাই পাড়া ও কেয়াংঘাট 7ঘড়িয়া পাড়া থেকে পানি নামছে ধীরগতিতে। সড়কে পানি থাকায় মহালছড়ি উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে মোবাছড়ি ইউনিয়নের যোগাযোগ। দুর্গত এলাকায় খাদ্য সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি এখনও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি কমতে 16টি গেট দিয়ে পানি ছাড়া হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে 1 মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন। বাড়িঘর এবং সড়ক পানিতে ডুবে থাকায় নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। পুকুর, টিউবওয়েল পানিতে ডুবে থাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। বেল বই পানিগুলা আটকে দেখছি, ওই জায়গা জায়গা আবর্জনা আপনি রয়েছে, এই কারণে যাই আমরা এই অবস্থা। গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানুষজন আসতে পারতেছে না, মানুষের অনেক ভোগান্তি, বাড়িতে বাড়িতে পানি উঠছে, খাওয়া দাওয়ার অনেক কষ্ট। সরকারি সহায়তা হিসাবে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে এবং পরবর্তীতে তাদের জন্য আরও ত্রাণের যে বরাদ্দগুলো আছে সেগুলো দেওয়া হবে। আশা করতেছি যে এই পানিটা দীর্ঘস্থায়ী হবে না। পানিবন্দী মানুষের খবর জানবো। নোয়াখালী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, কি পরিস্থিতি দেখছেন? যারা পানিবন্দী আছেন 1 মাসেরও বেশি সময় ধরে, তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা, বা এই কবে নাগাদ পানি নিষ্কাশন হবে, কি বলছে প্রশাসন?
আমাদের প্রতিবেদনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু জেলা শহরের চিত্র খুব ভালো এমনটি বলা যাবে না। আমার যদি দেখাই একটু, এখানে একটি বাড়ির সামনে এখনও বেশ পানি রয়েছে। এই অবস্থা জেলা শহরের প্রায় বাড়িঘরগুলোতেই একই অবস্থা বেগমগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার বিভিন্ন জায়গাতে। তো বিশেষ করে জেলা শহর এবং বেগমগঞ্জ উপজেলাতে 1 মাসেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি চলতেছে এবং এই পরিস্থিতিতে বেগমগঞ্জের একলাশপুর, হাজিপুর, দুর্গাপুর সহ বেশ কিছু ইউনিয়নের মানুষ নৌকা ছাড়া এবং সাঁকো ছাড়া ঘর থেকেই বের হতে পারছে না। রাস্তার উপর রীতিমতো বাঁশের সাঁকো করা হয়েছে এবং নৌকা দিয়ে ঘর থেকে বের হতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা যেতে পারছে না, বিশেষ করে প্রাইমারি পর্যায়ে শিক্ষার্থীদেরকে ভয়ে আতঙ্কে স্কুলে পাঠানো হচ্ছে না যদি পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে, এবং এরকম ঘটনা ঘটছেও। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা নিয়ে আপনি বলছিলেন, আসলে দীর্ঘ সময় ধরে যেহেতু এই পরিস্থিতি চলছে, প্রায় 1.5 মাসের মতো এই পরিস্থিতি, ফলে আসলে ত্রাণ তৎপরতা ওইভাবে চলছে না, এটিকে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলাতে, বেগমগঞ্জের বিভিন্ন জায়গাতে এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকাতে খাল অবৈধ দখলমুক্ত করে এবং যেখানে যেখানে খালের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে গেছে সেখান থেকে খালের অস্তিত্বকে পুনরুদ্ধার করে নকশা অনুযায়ী খাল পুনর্খননের কাজও চলছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে, যাতে এই জলের যন্ত্রণা থেকে কিছুটা হলেও স্থানীয় বাসিন্দাদেরকে মুক্ত করা যায়। ইতিমধ্যে নোয়াখালী সদর উপজেলার প্রায় 100টির মতো স্পটে খাল পুনরুদ্ধার করা হয়েছে বলে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি তানবীর সাহেব আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে প্রতিদিনেই কিন্তু বেগমগঞ্জের বিভিন্ন জায়গাতে, পৌর এলাকাতে এবং ইউনিয়ন পর্যায়ে খাল পুনরুদ্ধারের কাজ চলছে, খাল সংস্কারের কাজ চলছে এবং খালের উপর যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পরিমাণ গত প্রায় 50 বছরের অধিক সময়ে যে পরিমাণ খাল দখল হয়েছে, যে পরিমাণ খালকে হত্যা করা হয়েছে, যে পরিমাণ খালের অস্তিত্ব একেবারে বিলীন করে দেওয়া হয়েছে, তাতে করে এই দুর্যোগ থেকে সহসায় মানুষ মুক্তি পাবে বলে মানুষও আশা করছে না এবং প্রশাসনও এমন আশ্বাস দিতে পারছেন না। তবে মানুষের দাবি হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে দ্রুততার সাথে সরকারি নকশা অনুযায়ী যতগুলো জেলা পরিষদের খাল রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের খাল রয়েছে এবং জেলা প্রশাসনের খাল রয়েছে, সবগুলো খালকে পুনরুদ্ধার করতে হবে, পুনরায় সংস্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাহলে এই মুনাসির, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার খাগড়াছড়িতে যাব, সেখানে আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, কি পরিস্থিতি দেখছেন খাগড়াছড়িতে, যেখানে জলাবদ্ধ মানুষ, তারা কি বলছেন, কবে নাগাদ তারা এ থেকে মুক্তি পাবে? দেখুন, কাপ্তাই লেকের পানি বাড়ার কারণে কিন্তু রাঙামাটির পাশাপাশি খাগড়াছড়ির 2টা উপজেলার মানুষ সেখানে পানিবন্দী হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহালছড়ির উপজেলা। আমরা দেখেছি যে অন্তত সেখানে 6টি গ্রামের 2 শতাধিক পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী অবস্থা রয়েছে এবং এই পানিবন্দী অবস্থাটা কিন্তু গত প্রায় 4 থেকে 5 দিন ধরে তৈরি হয়েছে। এবং আমরা সেখানে গতকাল যে পরিস্থিতিটা দেখেছি বা আজকেও আমরা খবরাখবর যেটা নিয়েছি, আসলে কাপ্তাই লেকের পানি যেই গতিতে কমছে, এটা আসলে তাদের আরো দীর্ঘ সময় ধরে তাদের এই ভোগান্তির একটা সংকট জায়গা তৈরি হয়েছে। এবং সেখানে সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া এবং কাপ্তাই পাড়া সব এরকম 6টি গ্রামের মানুষও পানিবন্দী রয়েছে এবং ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ, মুবাচর ইউনিয়নের সাথে মহালছড়ি সদরের যে সড়ক যোগাযোগ সেটি একেবারে বন্ধ হয়ে গেছে। সড়কটির অন্তত 4 থেকে 5টি জায়গায় পানি উঠেছে এবং গতকালকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকাগুলোতে সেখানে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ খাদ্য সহায়তার চেয়ে যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছে যে আসলে দীর্ঘদিন কখন আসলে কাপ্তাই লেকের যে অংশটিতে আসলে নাব্যতা সংকটের কারণে সেখানে ড্রেজিং না হওয়ার কারণে কিন্তু এই যে অল্প বৃষ্টি বা পাহাড়ি ঢলে কিন্তু এই ধরনের একটা জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা যে সমস্ত ঘরবাড়িগুলোতে গতকালকে গিয়েছি সেখানে তারা বলছে 4 থেকে 5 দিন ধরে তাদের ঘরের মধ্যে পানি ঢুকেছে এবং পানি পরিমাণ সেটি খুবই কম। গত 24 ঘন্টায় যে প্লাবিত এলাকাগুলো হয়েছে সেখান থেকে 5 থেকে 7 ইঞ্চি মাত্র পানি কমেছে এবং এই পানিটা আসলে তাদের যে জলাবদ্ধতা কমতে অন্তত 3 থেকে 4 ফিট বা কোথাও 5 ফিট পর্যন্ত পানি না কমলে তাদের যে জলাবদ্ধতা সেটার কিন্তু অবসান হবে না। এবং স্থানীয়রা তাদের খাদ্য সহায়তার দাবি জানিয়েছে এবং আমি উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী কর্ম
সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে কাপ্তাই লেকের পানি যদি সামগ্রিকভাবে না কমে, সেক্ষেত্রে মহাচরে যে অংশগুলো প্লাবিত হয়েছে বা দিঘিনালা যে অংশগুলো প্লাবিত হয়েছে, সেখান থেকে কিন্তু পানি নেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আসলে পানি কমলে এখানে জলবদ্ধতা যেটা সেই নিরসনটা হবে এবং মানুষ এই জলবদ্ধতা থেকে মুক্তি পাবে, এবং সেই জন্য তারা আসলে কাপ্তাই লেকের ড্রেজিং, একই সাথে চেঙ্গি এবং মাইনের নদীর ড্রেজিং এর দাবি জানিয়েছে। নোয়াখালী এবং খাগড়াছড়ির জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। ডেঙ্গুতে এবার ঢাকার সঙ্গে বাড়ছে জেলা শহরে মৃত্যু। তবে আক্রান্তদের চিকিৎসা ও নিয়ন্ত্রণ চেষ্টায় যথেষ্ট প্রস্তুতি থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যন্ত্রপাতি আমদানি সহ চিকিৎসায় হাসপাতালগুলো প্রস্তুত বলে দাবি করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বলেন, কোনো জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়লে তাৎক্ষণিকভাবে সেখানে যাচ্ছে গবেষক দল। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 23,000-এরও বেশি, আর এ পর্যন্ত মৃত্যু হয় 95 জনের। শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি 10,684 জন এবং মৃত্যু 41 জনের। মৃত্যু ও ভর্তির এ হার জুন মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবছর যে হারে বাড়ছে তা আগস্ট ও সেপ্টেম্বরে কোথায় ঠেকবে এবং মোকাবেলায় প্রস্তুতি বা কেমন, এর জবাব দেন অধ্যাপক সাইদুর রহমান। আমরা প্রিভেনশন অংশটি আসলে যাদের দায়িত্বে, আমরা দায়িত্ব এড়ানোর জন্য বলছি না, ওই অংশটাতে আসলে আমাদের কাজ করার সুযোগ কম, কিন্তু আমরা পরামর্শ দিয়েছি। আমরা প্রায় 6-5 মাস আগে আমরা যে সময় সতর্ককরণ করার কথা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলাম। এবছর পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ বাড়াতে হবে সচেতনতা। যখন বর্ষাকাল চলে যাবে, শরৎকাল, তখন কিন্তু মোস্ট অফ দ্য প্লেসে ইউ উইল ফাইন্ড স্ট্যাগনেন্ট ওয়াটার। তখন মসকিটো ব্রিডিংটা অনেক বেশি হয় ডেঙ্গু, এবং সেই প্রকোপটা বৃদ্ধি পায়। সেই হিসাবে কিন্তু আমরা বলতেই পারি আগামী 2-3 সপ্তাহ পরে এই সংখ্যাটা অনেক বেশি হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। খুবই ক্রুশিয়াল হচ্ছে, একটা হচ্ছে পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম, একটা হচ্ছে হেমাটোক্রিট। এই দুটো আমাদের নাম্বারের মানে সংখ্যার দিক থেকে সাফিসিয়েন্ট এখন নেই, কিন্তু আমরা প্রকিউর করছি। আমরা আশা করি নেক্সট ওয়েভ আসার আগে আমরা এটা হয়তোবা যেই জায়গাগুলো মানে হটস্পট, সেই জায়গাগুলোর হাসপাতালগুলো ইকুইপ করতে পারবো। সো আমরা চেষ্টা করবো হটস্পটগুলো যদি সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন রেসপন্ড করতে পারি। ডেঙ্গুতে এবার ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে মৃত্যুর হার বেশি। এখন পর্যন্ত 95 মৃত্যুর 42 জনই ঢাকার বাইরের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজ, আদা ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এছাড়া ডিম, আদা সহ বেশ কিছু নিত্যপণ্যের দামও বেশ চড়া। তবে স্থিতিশীল আছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও পেঁয়াজ পাওয়া যেত 55 থেকে 60 টাকা দরে, আদা রসুন মিলত 150 টাকার মধ্যে। খুচরা বাজারে 15 থেকে 20 টাকা বেড়ে পেঁয়াজের কেজি এখন 80 থেকে 85 টাকা, আর আদার দাম বেড়েছে কেজিতে 50 টাকার মতো, বিক্রি হচ্ছে প্রতি কেজি 220 থেকে 260 টাকায়। রসুন বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। পেঁয়াজ তো ছিল ধরেন কিছুদিন আগে 60 টাকা, আজকে কিনতেছে 80 টাকা। এটার ব্যাখ্যা কে দিবে? আগে আমরা 60 টাকা কেজি কিনতাম, 55-56 পাবনা দেশিটা, আর এখন কিনে আনতে 75, 75 টাকা কিনা 75 পাইকারি দাম। গত সপ্তাহ থেকেই চড়া সবজির বাজারও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 টাকার আশপাশে। করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। আমরা গরিবের লাগি ভাই, আমরা এটাই বেশি। 200 টাকা কেজি কাঁচামরিচ, বেগুনের দাম বেশি 150 টাকা কেজি, আর টমেটো 160 টাকা কেজি। বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো, কাঁচামরিচও। টমেটোর কেজি 140 থেকে 150 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 260 টাকায়। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রত্যেকটা চাল 10-15 টাকা 20 টাকা করে বেশি। টমেটোর কেজি গত সপ্তাহ ছিল 140, আজকে 160। এদিকে মুরগির ডিমেরও দাম বেড়েছে ডজনে 5 থেকে 10 টাকা। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। তবে স্থিতিশীল আছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকায়। আগে ছিল 120 টাকা, এখন হলো 140 টাকা করে। আজকের দিন হলো আগে 210 টাকা ছিল, 200 টাকা, এখন 220 টাকা হয়ে গেছে। সোনালীটা আজকে 330 করে। শুক্রবারের বাজার তো একটু চড়া সাধারণত, অন্য সময় 310 করে নিই। গেছে 70 থেকে, সোনালী আপনার 20-30 টাকা বাড়ছে, ব্রয়লার আপনার 10-15 টাকা বাড়ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন টানা বৃষ্টিতে খাদ্যশস্যের যোগান ব্যাহত হতে পারে, তবে কৃত্রিম সংকট ঠেকাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ ক্রেতা বিক্রেতাদের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন, জিম্মি ও ফিলিস্তিনিদের জন্য বিপর্যয় ডেকে আনবে বলছে জাতিসংঘ। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে বেলা 3টায় পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দাপট ধরে রাখার লক্ষ্য। বহু আন্দোলনের মধ্য দিয়ে 1 বছর পার করেছে অন্তর্বর্তী সরকারের। মাঝেই সংস্কার উদ্যোগ, অর্থনীতি পুনরুদ্ধার, বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। সবশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়েও আলোচনায় সফলতা। এসব প্রশংসার দাবিদার উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, সংস্কার প্রক্রিয়া চালিয়ে নিতে নির্বাচিত সংসদের হাতেই দ্রুত শাসনভার দেওয়া উচিত। তারা মনে করেন নানা কারণে নষ্ট হওয়া জুলাই ঐক্য ফিরিয়ে আনা সম্ভব নয়। এইসব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। জনাব হাফিজউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত। শুরুতেই যে বিষয়টি জানতে যাচ্ছি, অন্তর্বর্তী সরকার আজকে 1 বছর পার করলো। গত 1 বছরে তাদের কার্যক্রম যদি আপনি মূল্যায়ন করবেন, সেক্ষেত্রে সফলতা ব্যর্থতা কতটুকু দেখছেন? তাদের কার্যকাল সফলতা ব্যর্থতা দুটি মিলিয়েই ভালো মন্দ মিলিয়ে তারা চালাচ্ছেন। প্রথমত তাদের অর্থনীতির অবস্থা একটু নাজুক হয়েছে, যদিও তাদের এখন এই সরকারের আমলে আমাদের রিজার্ভ 33 বিলিয়ন, এটি একটি ভালো লক্ষণ। তবে কোনো বিদেশি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত আসেনি। তবে দৈনন্দিন বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে সবজির দাম একটু বেশি, কিন্তু তবুও মোটামুটি জনগণের নাগালের মধ্যেই রয়েছে। আর একটু কম হলে আরো ভালো হতো। অপর যে জিনিসটি ব্যর্থতা বলে মনে হয় আমার, সেটি হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, মবক্রাসি বেড়েছে এবং আইন হাতে নেওয়ার একটা প্রবণতা এক শ্রেণীর জনগণের মধ্যে দেখা যাচ্ছে, যেটি অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ বাহিনীর সংস্কার করা প্রয়োজন ছিল। বিগত শেখ হাসিনার সরকারের আমলে পুলিশ বাহিনী একটি দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি ছিল, কথায় কথায় তারা মানুষ হত্যা করত, গুম খুন ইত্যাদি ছিল নিত্যদিনের ব্যাপার। তো সেই ক্ষেত্রে পুলিশ বাহিনীকে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল এবং পুলিশ বাহিনীর একটা বড় অংশকে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ছিল, চাকরি থেকে বরখাস্ত করা উচিত ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। যার ফলে এই শেখ হাসিনার প্রশাসনই এখনো কার্যত বহাল রয়েছে। পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীতে সেই আগের ধারাই বিদ্যমান, যে কারণে জনগণ আশা করেছিল যে। জনাব হাফিজউদ্দিন আহমেদ, আপনি যেটি বলছিলেন, প্রশাসন এবং পুলিশ বাহিনীতে আগের লোকজনই বেশিরভাগ রয়ে গেছে। এই অবস্থায় এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? অসুবিধা হবে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে তারা নির্বাচনী কাজে ব্যবহার করবে না। আমরা বিএনপিতে যে পুলিশ কমিশন আমরা করেছিলাম, সেখানে র্যাবকে বিলুপ্ত করার জন্য আমরা সুপারিশ করেছিলাম। তবে এই সরকার তো বিলুপ্ত করেনি। এখন তারাই বলছে যে এই বাহিনীকে নির্বাচনী কাজে নিয়োজিত রাখা যাবে না। সুতরাং এই বর্তমানে যে পুলিশ বাহিনী আছে, এখানে তাদের উপরে আমাদের আস্থা কম। তবে হয়তো সামরিক বাহিনী থেকে তাদেরকে নিয়ে সামরিক বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন কেন্দ্রে হয়তো নিয়োজিত করা হবে। তাদের কাছ থেকে আমরা ভালো দৃঢ় ভূমিকা আশা করি। কারণ জনগণের মনে এখনো ভীতি রয়েছে। আগের যে 3টি প্রহসনের নির্বাচন আওয়ামী লীগ সরকার করেছে, এর থেকে উত্তরণ ঘটানো প্রয়োজন এবং আমরা আশা করি নির্বাচন কমিশন এবং এই সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে। তবে পুলিশ বাহিনীর উপরে আমাদের আস্থা কম। এই পুলিশ এখনো তারা কনফিডেন্স ফিরে পায়নি এবং জনগণের আস্থা তাদের উপর নেই বললেই চলে। জনাব হাফিজউদ্দিন আহমেদ, এনসিপি বলছে এই নির্বাচন কমিশন যে আছে তাদের সরাতে হবে, নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ নিয়ে আপনাদের আসলে পর্যবেক্ষণ কি?
এই দলটি তো কিংস পার্টি, বর্তমান সরকারের সৃষ্ট একটি দল। এখনও রেজিস্ট্রেশনও তারা পায়নি, কিন্তু কথাবার্তা বলছে মনে হয় যেন 50 বছরের পুরনো দল। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কতই না তারা অভিজ্ঞ। যাই হোক, তাদের বয়স কম, সেজন্য আমরা কিছু মনে করি না, কিন্তু তারা এখন পর্যন্ত রাজনীতিতে অভিজ্ঞ হয়ে উঠেনি। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের ধারণা অনেক কম। আন্দোলন করা এক জিনিস, আর রাষ্ট্র পরিচালনা করা সম্পূর্ণ অন্যরকম ব্যাপার। সুতরাং তাদের কথাকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। নির্বাচন কমিশনকে আমাদের কাছে নিরপেক্ষই মনে হয় এবং তারা নির্বাচন পরিচালনা করার জন্য যথেষ্ট সক্ষম হবে বলে আমরা মনে করি। সুতরাং তাদের তো নিজস্ব গোলমালই অনেক রয়েছে। তারা কথায় কথায় কক্সবাজারে বেড়াতে যান, বিনোদন করতে যান, এবং গুরুত্বপূর্ণ দিনে তাদেরকে দেখা যায় না। সুতরাং তাদেরকে আগে ম্যাচুরিটি অর্জন করতে হবে, জনগণের কাছ থেকে আরও আস্থাভাজন হওয়ার জন্য তাদেরকে অনেক কর্মকাণ্ড করতে হবে এবং নিজেদের দল গোছানে মনোনিবেশ করতে হবে। আমরা চাই এই দলটি সফল হোক, এই দলেরও প্রয়োজন রয়েছে, কিন্তু তারা এই বর্তমান বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা অনেক ম্যাচিওর কথাবার্তা বলবে। জনাব হাফিজউদ্দিন আহমেদ, আপনি যে বিষয়টি বলছিলেন, আপনার মতো আরো কয়েকটি দলও অভিযোগ করছে অন্তর্বর্তী সরকার এনসিপি কে বিশেষ সুবিধা দিচ্ছে, আপনিও কি তাই মনে করেন? হ্যাঁ, এখন পর্যন্ত দেখছি তো দল এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই। তারা এখন পর্যন্ত তাদেরকে বিএনপিকে যে গুরুত্ব দেওয়া হয় মনে হয় তার চেয়ে বেশি গুরুত্ব তাদেরকে দেওয়া হয়। তো যাই হোক, সরকারের ভালো মন্দ মিশিয়ে এই সরকার, তবে তারা এই যে একটা দল সৃষ্টি করলো, এই জিনিসটা জনগণের কাছে ভালো মনে হয় না। জনাব হাফিজউদ্দিন আহমেদ, আরেকটি বিষয় জানতে যাচ্ছি, এই সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, সামনে সুষ্ঠু নির্বাচন করতে চ্যালেঞ্জ কি কি আছে এই সরকারের? প্রথম চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকায় আমরা দেখতে চাই এবং তাদের মধ্যে আস্থার ঘাটতি আছে, তাদেরকে মধ্যে আরো কনফিডেন্স দেওয়া উচিত সরকারি কার্যক্রমে। পুলিশের মধ্যে তাদের অতীতে যেভাবে তারা নির্বাচন পরিচালনা করেছে তার থেকে বের হয়ে এসে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের মানসিকভাবেই তারা সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রস্তুতি তাদের মধ্যে নিতে হবে। দ্বিতীয়ত, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া এই যে এনসিপি যে মানে সরকার ঘেঁষা যে সরকারের সৃষ্ট যে রাজনৈতিক দল, এটি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, কারণ জনগণ নতুবা হতাশ হবে যদি এদেরকে এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়। এবং নির্বাচন বালচাল করার জন্য বর্তমানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেত্রী পলাতক শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগে যারা পালিয়ে রয়েছে সন্ত্রাসী বর্গ, যারা এখন ভারতে অবস্থান নিয়ে আছে, নির্বাচনের আগে তারা দেশে প্রবেশ করবে এবং নানা ধরনের বিশৃঙ্খলা ঘটাবার চেষ্টা করবে। সন্ত্রাস এবং আওয়ামী লীগ দুটি সমর্থক এবং তারা চেষ্টা করবে নির্বাচনটি যাতে ব্যাহত হয় এবং বিশ্ববাসীর কাছে যাতে বাইরের পৃথিবীর কাছে গ্রহণযোগ্য যাতে না হয়। আরেকটি বিষয় জানতে যাচ্ছি, অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুই দলের নির্বাচনে অংশ নেওয়া ইস্যুতে আপনাদের অবস্থান কি থাকবে? আমরা মনে করি আওয়ামী লীগ তো অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে বর্তমান সরকার, সুতরাং তাদের আর নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। নির্বাচনকে ব্যাহত করার জন্য কোনো ধরনের তৎপরতা যাতে তারা না করতে পারে সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন কঠিন হস্তে এই ধরনের সন্ত্রাসী তৎপরতা, আওয়ামী লীগ বা তাদের ছাত্রলীগ বা এই ধরনের নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা যাতে দমন করতে পারে সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। জনাব হাফিজউদ্দিন আহমেদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি আজ, এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা থেকে গাজা সিটি দখলের অনুমোদন পেয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সামরিক অভিযানের রূপরেখাও প্রকাশ করেছে তার কার্যালয়। বলছে হামাস নিরস্ত্র হবে, জীবিত মৃত সব জিম্মিদের উদ্ধার এবং গাজার শাসনভার পাবে একটি বেসামরিক সরকার। আর জাতিসংঘ বলছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনিদের বিপর্যয় নেমে আসবে। বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী গাজা সিটি নিয়ন্ত্রণের অনুমোদন দিল ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা, যদিও পুরো উপত্যকা দখলের প্রস্তাব ছিল তার।
এরই মধ্যে একটি রূপরেখা দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। বলছে হামাস নিরস্ত্র হবে, ফিরে আসবে জীবিত মৃত সব জিম্মি। নিরস্ত্রীকরণের পর গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল ও গাজার ক্ষমতা পাবে একটি বেসামরিক। পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে রান ফর ফেয়ার সিটি শিরোনামের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ভোরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরের সামনে থেকে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। ম্যারাথনটি যৌথভাবে আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ব্রাইট আর্টস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 7.5 কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেন 500 দৌড়বিদ। 25 মিনিট 30 সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে প্রথম হন আশরাফুল আলম। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিলেন পলাশ শেখ ও মোহাম্মদ অলিউল্লাহ। আয়োজকরা জানান, সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার উদ্দেশ্যে এই আয়োজন। রোগমুক্ত ও হাসপাতাল থেকে দূরে থাকতে নিয়মিত দৌড়ানো উচিত। এ সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এই শহরে বৃষ্টি মানুষকে ভিজিয়ে নিয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে সেই ফ্যাসিলিটিটা, সেই এনভায়রনমেন্টটাকে তৈরি করে দিয়ে যাওয়া, এবং সেটাকে মাথায় রেখেই আমরা এই যে রান ফর ফেয়ার সিটি করছি, যেন ইয়াংরা এখন বলা শুরু করছেন, অন্যরা বলা শুরু করছেন যে শহরের ফেয়ারনেসটা কি, শহরের ন্যায্যতাটা কিভাবে আসবে। যখন শহরের ন্যায্যতাটা তখনই আসবে যখন শহরের পাবলিক হেলথ এবং এনভায়রনমেন্টকে আমরা আসলে ঠিক করতে পারবো। কারণ এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।